এখন আমাদের ফেরা উচিত। রুচি উঠে যেতেই আদিল বুঝতে পারল এক্ষুনি সে কি ঘটাতে যাচ্ছিল। চোখ দুটো বন্ধ করে নিয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরল। এক্ষুনি এটা কি করতে যাচ্ছিল সে? এরকম কিছু তো করতে চায়নি, কিন্তু পরিবেশটাই যে এমন হয়ে উঠেছিল। আর রুচি তার এতে কাছে থাকায় নিজের মধ্যে ছিল না সে। তবুও কাজটা করা উচিত হয়নি, নিজের উপর কন্ট্রোল রাখতে হতো। ইস, রুচি কি ভাবছে এখন? আদিল উঠে দাঁড়িয়ে নিজের শার্ট আর প্যান্ট ছেড়ে নিল, গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ চল, যে একটু ঘুমিয়ে নিস। রুচি উঁচু ঢিবি থেকে নামতে শুরু করলো, ধীরে ধীরে নাম, না হলে পড়ে যাবি তো। কিন্তু রুচি শুনল না। তাড়াতাড়ি করে নেমে পড়ল। এখন কিছুতেই আদিলের মুখোমুখি হতে পারবে না। আদিল চিন্তিত হয়ে ওর পেছু পেছু নামলো। রুচি রাগ করেছে সেটা বুঝতে পেরেছে আদিল, ভুল তো তারই, তাই খুব অনুশোচনায় ভুগছে সে। রুচি জোরে জোরে পা চালিয়ে সামনের দিকে হাঁটছে। আদিল পিছু ডাক দিল। রুচি দাঁড়া প্লিজ। রুচি পেছনে না তাকিয়েই থেমে গেল, মাথা না ঘুরিয়েই ওরকম ভাবেই বলল, কি? আদিল পাশে দাঁড়িয়ে ওর মাথার চুল থেকে কয়েকটা খড়কুটো বের করে দিল। নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে বলল, সরি, আমি সত্যি ওরকম করতে চাইনি, কিন্তু কিভাবে যে আমি বুঝতে পারিনি। তোকে অস্বস্তি ফিল করানোর জন্য আমার কোনো ইন্টেনশন ছিল না। রুচি শক্ত কণ্ঠেই উত্তর দিল। জানি। রিচোটে ফিরে রুচি খুব আস্তে করে নিজের রুমের দরজা খুলে প্রবেশ করলো। সবাই এখনো বেঘরে ঘুমাচ্ছে। রুচিও মিমের পাশে শুয়ে পড়ল। রুচি চোখের দুপাতা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলে আদিলের মুখ ভেসে উঠছে। রুচি মন ও মস্তিষ্ককে ডাইভার্ট করতে অন্য কিছু চিন্তা করতে লাগলো, কিন্তু এখন কিছুই মাথায় আসছে না। অন্য সময় হলে কত ভাবনা উড়ে এসে জুড়ে বসে। প্রয়োজনের সময় তো নিজের ব্রেনটাও ফাঁকি দিয়ে যায়। রুচি নিজের উপরেই প্রচণ্ড বিরক্ত হলো। রুচি মিমের দিকে পাশ ঘুরে দেখলো মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ঘুমান্ত রূপে দেখে কতটা শান্ত মনে হচ্ছে, কিন্তু একবার জেগে গেলে আবার উড়নচণ্ডী রূপ ধারণ করবে। রুচি নিজের অজ্ঞাতেই মিমের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। মাত্রই পাটুয়ার টেকে এসে পৌঁছালো রুচিদের দল। যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর, ছোট বড় সাদা কালো পাথর। পাথরের মধ্যে দিয়েই পানি বয়ে যাচ্ছে। যে যার যার মতো চারদিক ঘুরে দেখছে, এটা ওটা কিনে খাচ্ছে। মিম পাথরের উপর বসে আছে, রুচি ওর ছবি তুলে দিচ্ছে। এরপর মিম রুচির ছবি তুলে দিল। সকালের পর থেকে আদিল রুচির থেকে কিছুটা দূরে দূরেই থাকছে। আদিলকে একা দেখে রিয়া ওকে ডেকে নিয়ে গেল। এরপর ওর হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে বলল, আমার কয়েকটা ছবি তুলে দাও তো। আদিল না করল না। আদিল ফটাফট কয়েকটা ছবি তুলে দিয়ে বলল। হয়ে গেছে। রিয়া ছবিগুলো দেখে বলল, বাহ, সুন্দর তুলেছো তো, আরও কয়েকটা তুলে দাও। এবার ওদিকে যাই। হ্যাঁ, রিয়া দাঁড়িয়ে পোজ দেওয়া শুরু করলো। আদিল বেচারো দীর্ঘশ্বাস ফেলে সেদিকে গেল। এদিকে তাকা। কি হলো রুচি? ওইদিকে কি দেখছিস বলতো? মিম রুচির দৃষ্টি বারবার লক্ষ্য করে দেখলো আদিল রিয়া ছবি তুলে দিচ্ছে। বাবা, আদিল রিয়ার ছবি তুলে দিচ্ছে, আমাদেরও তুলে দিতে পারে। আমাদের দিতে হবে না। তোদের মধ্যে কিছু হয়েছে নাকি? না, কি হবে? সকাল থেকেই দেখছি তুই ওর থেকে কেমন যেন দূরে দূরে থাকছিস। আদিলও তো আজ একেবারে আমাদের সাথে কথা বলতে আসলো না একবারও। ওর মতো, ও ওর মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। কিন্তু আমাদের দুজনের তো একসাথে একটাও ছবি উঠলো না। আদিলকে না বললাম, তাহলে রুদ্রকে ডাকি। থাকবো। আচ্ছা। রুদ্র। মিম জোরে করে রুদ্রকে ডেকে হাত নাড়িয়ে এদিকে আসতে ইশারা করলো। রুদ্র ওর সাথে থাকা বন্ধুকে কিছু একটা বলে ওদের কাছে এলো। আমাদের দুজনে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও তো। ঠিক আছে দাও, কিন্তু আরেকজন কই? ওকে তো তোমাদের সাথে দেখছি না। ওকে, আর আমাদের সাথে পাবে কই? ওই দেখো। মিম রুদ্রকে রিয়া এবং আদিলের দিকে দেখিয়ে দিল। রুদ্র সেদিকে একবার দেখে ওদের ছবি তুলে দেওয়ার মনোযোগ দিল। আজ সবাই এখানকার একটা হোটেলেই থাকবে। হিমছড়ির সেই রিসোর্টটা ছেড়ে দিয়েছে, কারণ সেখান থেকে এদিকে যাতায়াত বহুদূর হয়ে যাচ্ছে। মাথার উপরে উত্তপ্ত সূর্য দুপুর 12টার নির্দেশ দিচ্ছে।
হোটেলের রুমে নিজেদের সব জিনিসপত্র রেখে রুচি এবং মিম বিচে চলে এলো। হোটেলের রুমগুলো বেশি বড় না হয় এক রুমে দুজন করে থাকবে। চল শুরু হয়ে যাই। এখনই পানিতে নামবি? নয়তো কখন? চল চল, দেখিস না কত মানুষ আসছে, একটু পর এত ভিড় হবে যে জায়গাই পাওয়া যাবে না। হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতে সময় কাটাতে এসেছে। জনমানবের হৈ হুল্লোড়ে চারপাশ ক্রমশ কোলাহলপূর্ণ হয়ে উঠছে। মিম রুচির হাত ধরে টেনে নিয়ে গেল, এরপর ব্যস্ত হয়ে পড়ল আনন্দ করতে। মিম বারবার শামুক ঝিনুক কুড়িয়ে আনছে আর রুচিকে দেখাচ্ছে। দেখ দেখ কি সুন্দর। হ্যাঁ, কিন্তু আমি তো একটাও পাচ্ছি না, সব তোর হাতেই কেন পড়ে? রুচি ঠোঁট উল্টিয়ে বলল, দেখতে হবে না আমি কে। ওরা জানে তুই ওদের না পাওয়া পর্যন্ত ছাড়বি না, তাই বেচারা নিজে থেকেই দেখা দিচ্ছে। কি বলি? ওয়েট। মিম দুহাত দিয়ে রুচির দিকে পানি ছেটাতে লাগলো। রুচিও পাল্টা আক্রমণ করলো। দুজনে পানি খেলায় মগ্ন হয়ে পড়ল। দূর থেকে এসব দেখছে কেউ একজন। রিয়াও রুচিদের সাথে জড়িত হলো। আদিলকে অনেকবার ফোর্স করেছে পানিতে নামার জন্য, কিন্তু আদিল না করে দিয়েছে, তাই রিয়া অন্য ফ্রেন্ডের সাথে নেমেছে। আদিল পানি থেকে বেশ দূরে বালির উপর দুহাতে হাঁটু জড়িয়ে বসে আছে। পরনে তার 3/4 প্যান্ট এবং গায়ে নীল রঙের ফ্লোরাল শার্ট, যেটা এখান থেকেই কেনা। তবে এবার নয়, এর আগের বার আদিল যখন এসেছিল তখন কিনেছিল। বসে বসে সে রুচিকে প্রাণ খুলে হাসতে দেখছে, বান্ধবীর সাথে দুষ্টুমি করতে দেখছে। রুচিকে এরকম রূপে খুব কমই দেখা যায়। অবশ্য আগে সেও খুব দুষ্ট ছিল, ছোট বোন সুচির মতো, কিন্তু এখন সে বেশ পরিবর্তিত হয়ে গেছে। রুচির মুখের হাসি যে বড্ড প্রিয় আদিলের। নিজের অজান্তে আদিলও হাসছে। রুচি ও মিম আর রিয়া বেশ দূরে সমুদ্রের গভীরে গেল। বড় বড় ঢেউ সমুদ্র তীরে আছড়ে পড়ছে। আদিল সেটা নিয়ে বেশ শঙ্কায় রয়েছে। না পারছে ওখানে গিয়ে রুচির পাশে থাকতে, আর না পারছে এখানে বসে বসে দেখতে। হঠাৎই এক বড় ঢেউ রুচিদের দিকে তেড়ে আসলো, গ্রাস করে নিল একসাথে অনেককে। আদিল বসা থেকে দাঁড়িয়ে পড়ল। রুচিকে কোথাও দেখা যাচ্ছে না। ভয়ে আদিল দিক বিদিক হারিয়ে ফেলল। কোনো কিছু না ভেবে সে সোজা দৌড় লাগালো। এক ছুটে এসে থামলো রুচি যেখানে ছিল সেখানে। রুচিকে আশেপাশে না দেখে পানিতে ডুব লাগালো। নিঃশ্বাস শেষ হতে আবার উপরে উঠল। নিজের ওপরেই রাগ হচ্ছে আদিলের। কেন ওকে একা ছাড়লাম? কেন ওর সাথে সাথে থাকলাম না? আচ্ছা, বারবার কেন এত ভুল করছি আমি? আদিল দুহাতে চুলগুলো খামছে ধরল, এরপর গলা ছেড়ে ডাকা শুরু করলো। রুচি! চতুর্দিকে এত মানুষ যে রুচিকেই দেখা যাচ্ছে না। আদিল দিশেহারা হয়ে এদিক ওদিক তাকিয়ে ওকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ কানে পরিচিত হাসির শব্দ ভেসে এলো। আদিলের বুঝতে একটুও বাকি থাকলো না যে কে হাসছে। শব্দের উৎসের দিকে ফিরেই দেখলো রুচি মিমের সাথে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। আদিল সময় ব্যয় না করে দ্রুত সেখানে উপস্থিত হলো। একটানে রুচির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে রুচির গালে চড় বসালো। সাথে সাথে পরিস্থিতি থমথমে হয়ে উঠল। আশেপাশের কিছু মানুষ এদিকে তাকিয়ে আছে, বাকিরা যে যার মতো ব্যস্ত। আদিলের এমন কাণ্ডে মিম হতবাক হয়ে দুহাতে মুখ চেপে ধরল। রুচি গালে হাত দিয়ে আদিলের দিকে বিভ্রান্ত হয়ে তাকালো। আদিলের শক্ত হাতে চড় খেয়ে ব্যথায় গালটা টনটন করে উঠল। তবে আদিলের এরকম করার কারণ বুঝতে পারল না সে। আদিল থমকানো স্বরে বলল, এত গভীরে কেন গেছিস? সামান্য একটু পানি পেয়ে এতটাই পাগল হয়ে গেছিস যে কোনো কাণ্ডজ্ঞান বাকি নেই না? ঢেউ যদি ভাসিয়ে নিয়ে যেত তাহলে বাড়িতে কি কি মুখ দেখাতাম আমি? তোর যদি কিছু হতো তাহলে আমার কি অবস্থা হতো সেটা একবারও ভেবেছিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ ওয়ারিড আই ওয়াজ? মনে হচ্ছে দুই গালে আরো কয়েকটা দিয়ে দিই। আদিল? কি আদিল? সামনের দিকে থাকা যেত না? ভেতরে যেতে কে বলেছে? এত পাকনামি করতে কে বলেছে তোকে? তুই মনে হয় ভুলে যাচ্ছিস আমি সাঁতার জানি। হ্যাঁ, আমি জানি তুই সাঁতার জানিস, কিন্তু এর আগে কখনো সমুদ্র সৈকতে সাঁতার কেটেছিস কোনোদিনও? গ্রামের বাড়ির ছোটখাটো পুকুর, আর এটা কি এক হলো? আমি তো একা ছিলাম না, মিমও তো সাথে ছিল, তাই না? তুই বেশি রিয়াক্ট করছিস। ও, এখন আমি বেশি রিয়াক্ট করছি? ঠিক আছে, ভালো করছি আমি বেশি রিয়াক্ট, কিন্তু তোকে আর এখানে এক মুহূর্তও থাকতে দেবো না। আদিল খুব শক্ত করে রুচির হাত ধরে ওকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো, কিন্তু কয়েক কদম হাঁটতেই একজন মহিলার আহাজারি শোনা গেল। বাঁচাও,
বাঁচাও, কেউ আমার মেয়েকে বাঁচাও, ও ডুবে যাচ্ছে, যে সাগরে ডুবে যাচ্ছে। আদিল আর রুচি সেখানেই থেমে গেল। আদিল ব্যস্ত ভঙ্গিতে রুচির হাত ছেড়ে দিয়ে বলল। তুই এখানেই দাঁড়া, এখান থেকে এক পাও নড়বি না। এরপর মেয়েটাকে উদ্ধার করতে তাড়াতাড়ি চলে গেল। আদিলের সাথে আরো কয়েকজন লোক মেয়েটাকে পানির নিচে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ বাদে আদিল মেয়েটাকে তুলে নিয়ে এসে সমুদ্র তীরের বালিতে শুয়ে দিল। মেয়েটির মা তার মাথার পাশে বসে অনবরত কান্না করে যাচ্ছে। রোশনি, ওঠ মা, চোখ খোল। কি হলো তোর? কথা বলছিস না কেন? মার কথা বল। মেয়েটির বয়স 17 কি 18 মতো হবে। ওকে দেখে রুচির বুক কেঁপে উঠল। ওর ছোট বোনটাও তো অনেকটা এরকমই। আজ এই মেয়ে জায়গায় যদি সূচি থাকতো তাহলে? ভাবতেই রুচির বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠছে। রুচি মেয়েটির এক হাত নিজের মুঠোতে ধরে রেখেছে, অন্য হাতে গালে বারবার থাপ্পড় দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মিম মেয়েটির পা দুটো গরম করতে তুলতে হাত দিয়ে বারবার ঘষছে। আদিল রুচির দুহাত টেনে নিয়ে মেয়েটির পেটের উপর রাখলো। এরপর জোরে জোরে চাপ দিতে থাকলো। অনেক কয়বার চাপ দেওয়ার পর মেয়েটি কেসে উঠল এবং মুখ দিয়ে পানি বের করে দিল। রোশনির মা মেয়ের মাথা নিজের কোলে রাখলেন, বারবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এই তো, এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে, ও ঠিক হয়ে গেছে, কিচ্ছু হয়নি মা। আদিল উগ্র মেজাজি ব্যক্তির ন্যায় রোশনির উপর চিল্লিয়ে বলল, অত দূর কেন গেছিলি মাকে ছেড়ে একা একা? তোমার জন্য তোমার মায়ের কি অবস্থা হয়েছিল সেটা জানো? দেখো কেঁদে কেঁদে নিজের কি অবস্থা। অন্যদের টেনশন দিতে খুব ভালো লাগে না? আহ আদিল, কি হচ্ছে? মেয়েটার মাত্রই জ্ঞান ফিরেছে, ওকে এভাবে বকছিস কেন? ও কি ইচ্ছে করে করেছে নাকি এসব? দেখছিস তো, ছোট মানুষ বুঝতে পারেনি। আদিল রুচির দিকে চোখ গরম করে তাকালো। রোশনি বলল, সরি ভাইয়া, আর কখনো এরকম হবে না। আমাকে সরি বলছো কেন? নিজের মাকে বলো। সরি মা, আমার ভুল হয়ে গেছে। কখন যে এত গভীরে চলে গিয়েছিলাম বুঝতেই পারিনি। রোশনির মা মেয়েকে জড়িয়ে ধরে বললেন। আর কখনো এরকম করিস না মা। আদিল উঠে দাঁড়ালো। রুচি ছোট রোশনির মাথায় দু একবার হাত বুলিয়ে দিয়ে বলল, আর দেরি না করে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, নিজের খেয়াল রেখো। তুই এখনো দাঁড়িয়ে থাকবি? রুচি মিমের দিকে তাকিয়ে দুজনে চোখে চোখে কথা বলে নিল। মিম আওয়াজ না করে ঠোঁট নাড়িয়ে বলল। তুই যা। আদিল রুচিকে নিয়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো। রুচি ভেজা গায়ে দেরি না করে ভেতরে চলে গেল। সে ভেবেছে আদিলও তার সাথে আসছে, কিন্তু পরে ওকে না দেখে আবারও বের হয়ে দরজায় এলো। বাহিরে তাকিয়ে দেখলো আদিল চলে যাচ্ছে। রুচি তপ্তশ্বাস ফেলে নিজের বরাদ্দকৃত ঘরের দিকে পা বাড়ালো। ভেজা শরীরে না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আদিলের রাগ এখনো কমেনি, তাই রুচির সাথে কোনো কথা বলেনি। তখন রুচিকে মেরেছে বলে খারাপ লাগছে, কিন্তু ওই পরিস্থিতির কথা মাথায় আসতেই আদিলের আবারও ঘাম ছুটে যাচ্ছে। নিজেকে শান্ত করতে সমুদ্র তীরের বড় ছাতার নিচে কিটকাট চেয়ারে বসে পড়ল সে। গায়ের ভেজা শার্টটাকে খুলে চিপে নিল। এরপর সেটাকে কয়েকবার ছাড়ি দিয়ে পাশের স্ট্যান্ডের সাথে নেড়ে নিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল। রুচি চট করে গোসল সেরে জামা কাপড় পাল্টে নিল। ভেজা চুলগুলো গামছা থেকে খুলে দিয়ে কয়েকবার ঝাড়ল। এরপর চুলগুলো চিরুনি করে গায়ে ওড়না জড়িয়ে আদিলের খোঁজে বেরিয়ে গেল। তখন রোশনি পানিতে পড়ায় যাওয়ায় ওদের কথা অসম্পূর্ণ থেকে গেছে। এখন আদিলের থেকে আমার জবাব চাই। ওর সাহস কি করে হলো আমাকে চড় মারার? তাও আবার কতগুলো মানুষের মধ্যে, মান সম্মান কিছু বাদ রাখলো না। কিন্তু রুচি বিচে এসে যা দেখলো তাতে ওর গা আরো বেশি জ্বলে উঠল। আদিল খালি গা হয়ে শুয়ে আছে আর আশেপাশের মেয়েগুলি ওকে দেখে হা হা হি হি করছে। কেউ কেউ এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে, কিন্তু সেসব নিয়ে আদিলের কোনো মাথা ব্যথাই নেই। সে চোখ বন্ধ করে আরামে শুয়ে আছে। রুচি রেগে গটগট করে সেখানে গিয়ে পাশে থেকে আদিলের শার্টটা তুলে ওর মুখে ছুঁড়ে মারল। আদিল বিরক্ত হয়ে সাথে সাথে চোখ খুলে মুখ থেকে শার্ট সরালো। অন্য কেউ হলে এতক্ষণে তার 12টা বাজিয়ে দিত, কিন্তু রুচিকে দেখে কিছু বলল না, চুপ করে থাকলো। খালি গায়ে এভাবে সবার সামনে শুয়ে আছিস কেন? বডি সফট করতে খুব ভালো লাগে, তাই না? আদিল গম্ভীর স্বরেই জবাব দিল। আমার বডি শো অফ করবো কি করবো না সেটা আমার ব্যাপার। ও, আর মেয়েরা যে নজর দিচ্ছে সেদিকে খেয়াল নেই।
তা থাকবেই বা কেন? ওদের অ্যাটেনশন যে পাচ্ছিস। হ্যাঁ, অ্যাটেনশন আমি পাচ্ছি, কিন্তু তাতে তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? ব্যাপারটা দৃষ্টিকটু লাগছে তাই বললাম। সর এখান থেকে, অনেক বসেছিস। এখন আমি বসবো। অন্য কোথাও যেয়ে বস। অন্য কোথাও কোনো জায়গা ফাঁকা দেখেছিস যে বসবো? তো আমি কি করব? আমি এখানেই বসবো, তুই উঠে পড়। আদিলের মধ্যে কোনো হেলদেল নেই দেখে রুচি রেগে বলল। দেখ আদিল, এমনিতেই মাথা প্রচন্ড খারাপ আছে, তুই আরো খারাপ করিস না বলে দিলাম। আদিল রুচির দিকে এক পলক তাকিয়ে শার্ট নিয়ে উঠে চলে গেল। রুচি তোকে জাস্ট সরে যেতে বলেছিল, একেবারে চলে যেতে বলেনি। আদিলকে থামানোর জন্য হাত বাড়িয়ে ডাকতে নিল, কিন্তু ডাকলো না। আজব, ওকে আমি আটকাবো কেন? রাগ দেখানোর কথা আমার, আর রাগ দেখাচ্ছে ও। প্রথমে সবার সামনে চর মেরে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপর নিজে সবাইকে গা দেখিয়ে বেড়াচ্ছে। এখন আবার এমন ভাব করছে যেন আমার সাথে কথা বললে ওর মুখ ক্ষয় হয়ে যাবে। অসভ্য ছেলে পেয়েছে। অসভ্য ছেলে কি পেয়েছে আমাকে? রুচি বুকের উপর দুহাত ভাঁজ করে কিটকটে শুয়ে পড়ল। এই জায়গাটায় শুয়ে থাকতে বেশ ভালোই লাগছে। ওপরে বড় ছাতা থাকার কারণে রোদ লাগছে না, গায়ে উপকূলের বাতাস অনুভব করা যাচ্ছে। নিজেকে খুব হালকা হালকা মনে হচ্ছে রুচির। সকালে ঘুম কম হওয়ায় বারবার হাই তুলছে সে। কিছুটা জিরিয়ে নিতে চোখ দুটো বন্ধ করলো। একটু পরে গালে ঠান্ডা কিছু অনুভব করতে ধরফড়িয়ে উঠে বসলো। আদিল ঠান্ডা মেরিন্ডার ক্যান ওর গালে লেগে দিয়েছে। রুচি মেরিন্ডা দেখে নাক ছিটকিয়ে বলল, ম্যারিন্ডা? জানিস না এটা আমি খাই না? অন্য কিছু ছিল না? যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। খেতে মন চাইলে খা, না হলে সমুদ্রে ঠেলে দিয়ে আয়। হ্যাঁ তাই করব। কি খাবে এটা? কেমন কমলা রঙের, জল রঙের মতো। ধুর, মানুষ যে এটা কিভাবে খায় আমার তো ভাবতেই কেমন উকি আসছে। খেতে হবে না, ওটা গালে দিয়ে রাখ। রুচি তাই করলো। গালটা এখনো ব্যথা করছে। আদিল নিজের ক্যান খুলে তাতে এক চুমুক বসালো। গাল বেশি ব্যথা করছে? ও না। রুচির গাল লাল হয়ে ছিল, সেটা খেয়াল করে আদিল কোল্ড ড্রিঙ্কসে আনতে গেছিল। রুচির পছন্দের মজো পায়নি বলে যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। না খেলেও গালে দিয়ে রাখতে পারবে, তাতে অন্তত গালটা লাল হয়ে থাকবে না। রুচি নীরবতা রীতি টেনে অভিমান জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, তখন তুই আমাকে মারলি কেন? রুচির থেকে এই কথা শুনে আদিলের বুকটা ধক করে উঠল। তখন মাথা ঠিক ছিল না বলে রাগের বশে রুচিকে মেরেছিল। কিন্তু এটা করা মোটেও ঠিক হয়নি। আমি কি করে আমার রুচিকে কষ্ট দিয়ে ফেললাম? সরি, আসলে তখন তোকে কোথাও না পেয়ে মাথা কাজ করছিল না। আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোর। ছোট বাচ্চা না যে আমি সাগরের তলে হারিয়ে যাব। তোর সাহস কি করে হলো ছোট হয়ে আমার গায়ে হাত তোলার? আদিল মাথা নিচু করে বসে থাকলো। রুচি ওর হাতে ম্যারিন্ডা ধরিয়ে দিয়ে ওখান দিয়ে চলে যেতে নিল। কোথায় যাচ্ছিস? যেখানে মন চায় সেখানে যাব। তোকে বলে যেতে হবে নাকি? আচ্ছা, রাগ করিস না, আর কখনো এরকম করবো না। এই কান ধরেছি। রুচি মুখ ভেঙচিয়ে চলতে শুরু করলো। চল, তোর রাগ ভাঙানোর ব্যবস্থা করছি। মাথাও ঠান্ডা হবে, গলাও ঠান্ডা হবে। হোয়াট? চল। আদিল রুচির হাত নিজের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করলো। তবে এবার তখনকার মতো রুচির হাত শক্তভাবে ধরেনি, খুবই কোমলভাবে ধরেছে, যেন বেশি চাপ পড়লেই সেটা ভেঙে যাবে। আদিল রুচির দিকে ক্যানটা বাড়িয়ে দিয়ে বলল, এটা গালে দিয়ে রাখ। না, লাগবে না। যা বলছি শোন প্লিজ। রুচি সেটা গালে ধরে হাঁটতে শুরু করলো। 5 থেকে 6 মিনিট বালির উপর দিয়ে হেঁটে একটা ডাবলার কাছে এসে দাঁড়ালো। এক ভ্যান ভর্তি বড় বড় সাইজের অনেক ডাব। এগুলো সাধারণত সব এলাকায় দেখা যায় না। এগুলো হচ্ছে কক্সবাজারের বিশেষ জাত, যেগুলোর আকার সাধারণ ডাবের তুলনায় বিশাল আকৃতির। মামা, দুটো কচি ডাব দেন তো, যেন পানি ভালো পাওয়া যায়। বাবা, এখানে সব ডালি ভরা, পানিতে ভরপুর হইব। একজনে একটা খাইয়া শেষ করবে পাইবেন না। ডাবলা বড় বড় সাইজের দুটি ডাবের মাথা কেটে রুচি এবং আদিলের হাতে ধরিয়ে দিলেন। এরপর দুটা স্ট্রোটো এগিয়ে দিতে নিলেই আদিল বলল, আমার লাগবে না। আদিল ডাবে মুখ বসিয়ে খেতে শুরু করলো। ওর দেখা দেখি রুচিও আর স্ট্রো নিল না, আদিলের মতো করে খেতে শুরু করলো। কিন্তু অভ্যাস না থাকায় খেতে নিয়ে পানি পড়ে জামা ভিজিয়ে ফেললো।
রুচি নিচের জামা ভিজিয়ে আদিলের দিকে তাকালো। কিছুক্ষণ পর দুজনে একসাথে হেসে উঠল। আদিল পকেট থেকে টিস্যু বের করে রুচির দিকে বাড়িয়ে দিল। ওভাবে নয়, এভাবে ধরতে হয় পাগল। এরপর হাত ধীরে ধীরে উপরে ওঠাতে হয়। একেবারে তুললে পানি গায়ে তো পড়বেই। আদিল রুচিকে ভালোভাবে শিখিয়ে দিল। তারপরও ঠিকঠাকভাবে খেতে পারল, কিন্তু ডাবটা এত বড় যে পানি ফুরানোর নাম নেই। রুচি খেতে খেতে হাঁফিয়ে উঠল। না, আর পারছি না। এত পানি একসাথে কিভাবে খাবো? এদিকে আদিলের দিকে তাকিয়ে দেখে ওর খাওয়া অলরেডি শেষ। আদিল ডাবটাকে ডাবলা মামার দিকে বাড়িয়ে দিয়ে বলছে। মামা, এটা কেটে দিন। ডাবলা ডাবটা নিয়ে মাঝখানে দিয়ে বরাবর কেটে দিলেন। ডাবের ভেতরে চিকন পুরের স্বচ্ছ নরম নারকেল দেখা যাচ্ছে। এরপর তিনি ডাবের এক পাশ ধারালো করে কেটে চামচের মতো তৈরি করে দিলেন। আদিল বলল, তোর আর পানি খেতে হবে না, ধর তুই এটা খা। এরপর রুচির হাতে নারকেল তুলে দিয়ে নিজে রুচির ডাবের পানিটা শেষ করলো। রুচি যেখান থেকে খেয়েছিল আদিলও ঠিক সেখানেই ঠোঁট বসিয়ে দিল। রুচি নারকেল খাওয়ায় এতটাই ব্যস্ত ছিল যে সে ওসব খেয়ালই করেনি। রুচিকে একবার দেখে নিয়ে আদিল মুখ ঘুরিয়ে মুচকি মুচকি হাসল। রুচি বুঝতে পারলে এতক্ষণ নির্ঘাতকে দুরুদ্দারুম দিত। খাওয়া শেষ করে আসতে আসতে রুচি হোঁচট খেল। পড়ে যায়নি, তবে স্যান্ডেল ছিঁড়ে গেছে। ইস, লেগেছে নাকি? দেখে চলতে পারিস না? না, লাগেনি, কিন্তু স্যান্ডেলটা তো ছিঁড়ে গেল। এখন কিভাবে হাঁটবো? তোর স্যান্ডেলের চিন্তা হচ্ছে? আদিল হতবাক হয়ে বলল। তো এখান থেকে কিভাবে হেঁটে হেঁটে যাব? আদিল নিচের পায়ের স্লিপার খুলে রুচির দিকে দিয়ে বলল। নে, এটা পর। এরপর রুচির স্যান্ডেলটাকে হাতে তুলে নিয়ে নিল। চল, ওদিকে মার্কেটে আছে, তোকে আগে এক জোড়া স্যান্ডেল কিনে দিই। তোর পা এখনো এতটুকু হলে আমার কি করার? আমার পা যদি তোর সাইজের হতো তাহলে সেটা নর্মাল মেয়ে মানুষের পা হতো না, হতো রাক্ষসীর পা। আদিল হেসে বলল। সেটা ঠিক বলেছিস। আদিল সামনে সামনে হাঁটছে আর রুচি কোনো মতে ওর সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আদিল পেছনে ফিরে ওর এমন অবস্থা দেখে হো করে হেসে উঠল। তোকে একদম পেঙ্গুইনের মতো লাগছে। পেঙ্গুইনরা যেভাবে হাঁটে ঠিক সেরকম করে হাঁটছিস। আদিলের বাচ্চা, তোকে আজ আমি এই স্যান্ডেল দিয়েই পেটাবো। দাঁড়া তুই। এতগুলো মানুষের মধ্যে যদি পড়ে যেতে না চাস তবে ধীরে ধীরে হাঁট। পড়লে একদম আমাকে দোষ দিবি না। রুচি চারপাশ দেখে নিয়ে ভাবল। আদিল ঠিকই বলছে, এখন পড়ে গেলে সবাই হাসবে আমাকে নিয়ে। রুচি বিরক্ত হয়ে বলল। আরো কত দূর? কেন, বেশি সমস্যা হচ্ছে? দেখতেই তো পারছিস আমি এটা পরে ঠিকমতো হাঁটতেই পারছি না। তাহলে আবার কেন জিজ্ঞেস করছিস? তুই চাইলে আমি তোকে কোলে করে নিয়ে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। বল, উঠবি? মুহূর্তে রুচির কান গরম হয়ে উঠল। রুচি মূর্তির মতো জমে গিয়ে কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলল। এরপর পা থেকে স্যান্ডেল খুলে আদিলের পায়ের সামনে ফেলে দিয়ে বলল। তোর স্যান্ডেল তুই পর, আমি খালি পায়ে হেঁটে যেতে পারবো। আরে কি করছিস? স্যান্ডেলটা পরে নে, রাস্তায় ধারালো কিছু থাকলে পা কেটে যাবে। পারবো না। আদিল দীর্ঘশ্বাস ছেড়ে অন্য হাতে ওর স্যান্ডেল জোড়া তুলে নিল। এই মেয়ে যে জেদি, একবার যখন বলেছে পড়বে না তখন কিছুতেই পড়বে না। কি হলো, তুই স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছিস কেন? তো তোর কি মনে হয় তুই খালি পায়ে হাঁটবি আর আমি স্যান্ডেল পরে হাঁটবো? হ্যাঁ, তো কি হয়েছে? কিছু না, গাধা কোথাকার। এই কি বললি? তুই কাকে গাধা বললি? নিজেকেই। কাকে আবার বলবো? দেখছিস না গাধার মতো মাল বহন করছি। গাধাটাও অন্য কিছু বহন করে, কিন্তু আমাকে দেখ, 2 হাতে স্যান্ডেল নিয়ে হাঁটতে হচ্ছে। ঠিক হয়েছে। তোকে স্যান্ডেল পায়ে না পরে হাতে ধরে বাড়াবাড়ি করতে কে বলেছে? মার্কেটে এসে রুচি আগে একজোড়া স্যান্ডেল কিনে নিল। সুচিত হাতে ইয়া বড় লম্বা লেস ধরিয়ে দিয়েছে, সেগুলো তো কিনতে হবে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। চল তাহলে শুরু করি। কিন্তু আমি তখন টাকা নিয়ে আসিনি, হোটেলেই রেখে এসেছি। কালকে করবনি। সাথে মিমকেও আনতে হবে, ও তো কেনাকাটা করবে। ঠিক আছে। কথা বলতে বলতেই মিমের ফোন চলে এলো। হ্যালো। কোথায় তুই? এই তো মার্কেটে। আমাকে ছাড়া একাই মার্কেট করতে চলে গেছিস? আরে না, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, সেজন্য এসেছি। ও, একা একা গিয়েছিস? না, আদিল সাথে আছে। তাই তো বলি, তোকে এতক্ষণ ধরে খুঁজেও পাচ্ছিলাম না কেন। আচ্ছা শোন রিয়া আর রুদ্র, ওরা বললো সি ফুড খেতে যাবে। আমরা বের হচ্ছি, তুই আর আদিল ওখানে চলে আয়।
আচ্ছা আসছি। সি ফুড মার্কেটে চল, ওখানেই সবাই আসছে। আদিল আর রুচি পৌঁছে দেখলো ওরা তিনজন দাঁড়িয়েই অপেক্ষা করছে। এরপর সবাই মিলে ভেতরে গেল। চতুর্দিকে নানা রকমের মাছ, অক্টোপাস, লবস্টার, কাঁকড়া, বড় বড় রূপচাঁদা, চিংড়ি, ঝিনুক, আরও কত রকমের মাছ। খাবারের গন্ধে চারদিকে মোমো করছে, লোকজন খাচ্ছেও খুব। খোলা মার্কেটের দুধার দিয়ে দোকান বসেছে, যেখান থেকে কিনছে আর পাশে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। ওরা পাঁচজন একটা রেস্তোরাঁয় বসলো। রুচি, মিম এবং রিয়া একপাশে বসলো এবং ওদের মুখোমুখি আদিল আর রুদ্র বসলো। অর্ডার করার একটু পরেই খাবার চলে এলো। ঝাল ঝাল লাল কাঁকড়া ফ্রাই আর রুচির পছন্দের বড় চিংড়ির সাথে অক্টোপাস ভুনা। রুচি প্রথম কাঁকড়া ফ্রাই খেলো। রিয়া বলল, খেতে এত ভালো হবে জানতাম না তো। মিমও প্রশংসা না করে পারল না। আসলেই তো কি দারুণ খেতে, অতি সুস্বাদু। এদিকে রুচি তো চিংড়ি খাওয়ায় ব্যস্ত হয়ে আছে। আদিল খোসা ছাড়িয়ে দিচ্ছে আর রুচির টপাটপ মুখে পড়ছে। আদিল খুব ভালো করেই জানে চিংড়ি রুচির কতটা পছন্দের। বাড়িতে সবাই খেতে বারণ করে, তাই এখানে মন ভরে খাচ্ছে। আদিল না করলেও কথা শুনবে না। মিম সেদিকে তাকিয়ে রুচির পায়ের সাথে পা লাগাল। মিম কি বলবে সেটা বুঝতে পেরে রুচি বলল, এটা খাওয়ার সময় একদম ডিস্টার্ব করবি না, যা ভাবার ভাব। এদিকে রিয়া একটা চিংড়ি নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ইস, আমারটা তো হচ্ছেই না। আদিল, তুমি কি সুন্দর করে খোসা ছাড়াচ্ছ, আমারগুলো একটু ছাড়িয়ে দাও না প্লিজ। আদিল কিছু বলবে তার আগে রুদ্র গমগম স্বরে বলল, ও তো রুচিটা করে দিচ্ছে, তোরগুলো আমি করে দেই। রিয়ার কিছু বলতে পারল না, বাধ্য হয়ে রুদ্রের দিকে নিজের প্লেটটা বাড়িয়ে দিল। রুচি মন ভরে খেয়ে বলল, এখানকার চিংড়িগুলোর স্বাদই আলাদা। মনে তো হচ্ছে এখানেই থেকে যাই, তাহলে 3 বেলা করেই চিংড়ি খেতে পারবো। মিম বলল, তাহলে তুই এক কাজ কর, এখানকার কোনো চিংড়িওয়ালাকে বিয়ে করে এখানেই থেকে যা, তাহলে রোজ 3 বেলা করে চিংড়ি খেতে পারবি। মিমের কথা শুনে আদিল বাদে সবাই হেসে উঠল। রুচি নিজেও হাসছে। আইডিয়াটা কিন্তু খারাপ না। কিন্তু খাওয়া শেষ করার কিছুক্ষণ পরই হলো বিপত্তি। রুচি হাত মুখ চুলকাতে শুরু করলো। আদিল রুচির গ্লাসে পানি ঢেলে দিয়ে পকেট থেকে ওষুধটা বের করে ওর দিকে এগিয়ে দিল। রুচি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার এনার্জির ঔষধ তুই কোথায় পাইলি? কক্সবাজারে আসার দিন থেকেই পকেটে নিয়ে ঘুরছি, কারণ আমি জানতাম এখানে বাড়ির কেউ নেই। আর তুই চিংড়ি খাওয়ার সুযোগ কিছুতেই মিস করবি না। কখন দরকার পড়ে না পড়ে সেজন্য পকেটে রেখে দিয়েছি। অ্যালার্জিক রিয়াকশন হওয়ার আগে খেয়ে নে। টেবিলে বসা চারজনই অবাক হয়ে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল ওদের দৃষ্টিতে পাত্তা না দিয়ে ওষুধের পাতা থেকে একটা ওষুধ বের করে রুচির হাতে দিল। রুচি অবাক হওয়া অবস্থাতে ওভাবেই ওষুধ খেয়ে নিল। এদিকে অন্য কেউ কিছু না বুঝলেও রুদ্র ঠিকই বুঝে গেছে। রিয়া মনে মনে ভাবছে, রুচির প্রতি আদিলের এত আদর যত্ন কি শুধুই ওর কাজিন বলে, নাকি অন্য কিছু? মিম আর রুচি হাত ধরে কথা বলছে আর হাঁটছে। রুচির পাশেই আদিল। রুদ্র আর রিয়া পেছনে পেছনে আসছে। রিয়ার মন খারাপ দেখে রুদ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। কি নে ভাবছিস বল। আচ্ছা, তোর কি মনে হয় আদিল কি রুচিকে পছন্দ করে? রিয়া বন্ধু বান্ধবদের মধ্যে রুদ্রর সাথে সব থেকে বেশি ক্লোজ। দুজনে একসাথে স্কুলেও পড়েছে, সেখান থেকেই পরিচয়। তাই নির্দ্বিধায় ওর সাথে সবকিছু শেয়ার করতে পারে রিয়া। রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি না, করতেও পারে, আবার হতে পারে ওরা কাজিন দেখেই এতটা ক্লোজ। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি সত্যি আদিলকে পছন্দ করিস? পছন্দ তো করি, কিন্তু ও যদি রুচিকে পছন্দ করে তাহলে আর আমার কি করার? তুই তো জানিস আমি কেমন। তবে আগে সেটা ওদের বলতে হবে, তার আগে আমি হার মানছি না। বলে রিয়া আদিলের পাশে হাঁটতে শুরু করলো। রুদ্র তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে আর পরিবর্তন হচ্ছে না। রাতে শুয়ে শুয়ে রুচি আদিলের কথা ভাবছে। ও কিভাবে মনে রাখে সবকিছু? আমার ব্যাপারে খুঁটিনাটি সব জানে, যেখানে আমার নিজেরই ঔষধের কথা খেয়াল ছিল না। আর ও আসার দিন থেকে পকেটে নিয়ে ঘুরছে। ভেবে কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। লজ্জা পেয়ে রুচি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চাদরের নিচে মুখ লুকালো। পরের দিন সকাল সকাল সবাই বাড়ির জন্য শপিং করতে বের হলো। আজ রাতে বাস ছাড়বে, তাই সবাই সব কেনাকাটা তাড়াতাড়ি করে নিচ্ছে।
প্রথমেই ঢুকলো রাখাইন পল্লীতে, যেখানে আদিবাসীদের হাতে তৈরি জিনিস ভরপুর। রুচি আর মিম তাঁতের শাড়ি দেখছে। রুচি মা, বড় মা, ফুফি আর সুচির জন্য পছন্দ করে শাড়ি কিনলো। মিমের জোড়াজড়িতে নিজেও একটা ওর সাথে ম্যাচিং করে শাড়ি নিল। তাছাড়া 2টা রাখাইন ড্রেস সুচির জন্য নিল। আরও কিছু কেনাকাটা করে গেল বার্মিস মার্কেটে। সেখান থেকে হরেক রকমের আচার, বাদাম, চকলেট, জুস নিল। রুচি আর মিম শুধু কিনছে আর আদিলের হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে আদিল বিরক্ত হয়ে বলল, আরও কত কিছু কিনবে রুচি, অনেক হয়েছে, চল তো এবার। এখনো আরেকটা মার্কেটে যাওয়া বাকি আছে। কি? সেই সকাল 8টায় বেরিয়েছি, এখন বাজছে 2টো, তাও বলে এখনো নাকি অন্য এক মার্কেটে যাওয়া বাকি আছে। ও সব পরে হবে, আগে চল তো কিছু খেয়ে আসি, তারপরে এই ব্যাগগুলো রেখে এসে কোথায় যাবি নিয়ে যাব। এই তো, ওই তো ফুচকা, চল ফুচকা খেতে যাই। না এখন না, ফুচকা বিকেলে খাবি, এখন অন্য কিছু খেতে হবে। বেলা 3টায় দুপুরের খাওয়া শেষ করে আদিল ওদের দুজনকে একসাথে বসিয়ে রেখে নিজে ব্যাগগুলো রাখতে হোটেলে গেল। রুচি আর মিম বসে থেকে বোর হবে ভেবে সামনে হাঁটাহাঁটি করতে করতে ঘুরে দেখতে লাগলো। আশেপাশে বাচ্চারা লাফালাফি করছে, একদল কানামাছি খেলছে। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাটি মিমকে ধরে ফেলল। এরপর চোখের বাঁধন খুলে বলল, তুমিও কি আমাদের সাথে খেলছো? না, তবে তোমরা চাইলে খেতে পারি। সবাই একজোটে বলে উঠল হ্যাঁ। মিমের চোখ বেঁধে দেওয়া হলো। বাচ্চাদের সাথে রুচি এবং মিম ও খেলাধুলায় মেতে উঠল। এরপর শুরু হলো দড়ি টানাটানি খেলা। এবার রুচি আর মিম দুজনে 2 টিম হলো, সাথে 5 জন করে ছেলে মেয়ে। অনেকক্ষণ টানাটানি করার পর শেষমেশ রুচি এমন জোরে টান দিল যে অপর পাশের সবাই একে অপরের গায়ে গড়িয়ে পড়ল। টানতে গিয়ে রুচি নিজেও ধপাস করে মাটিতে পড়েছে। বাচ্চারা সবাই মাটিতে বসে বসে হাসাহাসি করছে। আদিল এসে ওদেরকে এভাবে বালির মধ্যে গড়াগড়ি করতে দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। আশ্চর্য, কি হচ্ছে এখানে? তোদেরকে আমি ভালো জায়গায় বসিয়ে রেখে গেলাম, আর তোমরা দুজন এখানে গড়াগড়ি করছো। রুচি আর মিম দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। বালিতে মুখ হাত পা পুরো মেখে গেছে। বাচ্চাদের মধ্যে থেকে একজনের বাড়িতে যেয়ে ওরা দুজনে মুখ হাত ধুয়ে নিল। চল এবার সন্ধ্যা লাগার আগে আগেই বাকি কেনাকাটা সেরে ফেলি, পরে আবার হোটেলে যেয়ে সবকিছু গোছগাছ করে নিতে হবে। 10টায় বাস ছাড়বে শুনে এলাম। ওখান থেকে কিছু পথ পেরিয়ে ঝিনুক মার্কেট এসে পৌঁছালো ওরা। এখানে এসে তো মিম এবং রুচির মাথা পুরো হ্যাং হয়ে গেল। যেটা দেখছে সেটাই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর মুক্তা, ঝিনুক এবং শামুকের তৈরি মালা, ব্রেসলেট, পায়েল, ইয়াররিংস, আরও কত কি। ঘরের দরজায় লাগিয়ে রাখা সুন্দর সুন্দর ডোরবেল, এছাড়াও ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর শোপিস। দুজনে মন ভরে কেনাকাটা করছে। প্রথম দেখায় যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নিচ্ছে। রুচি তো ঘরের ডোরবেলই কিনলো 6-7টা। রুচি বাড়ির সকলের জন্যই কিছু না কিছু কিনছে, সাথে ওর স্টুডেন্টের জন্য কিছু না কিছুই নিল। অ্যাট লাস্ট সব কিছু কেনা শেষ করে ফুচকা খেয়ে হোটেলে ফিরে গেল। কিছুক্ষণ রেস্ট নিয়ে রুচি এবং মিম নিজেদের সব কিছু ঠিকমতো প্যাকিং করে নিল। রুচি ঘরের জানালায় দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য দেখছে। এক যুবক এবং যুবতী দুজনে হাত ধরে খালি পায়ে বিচের ধার দিয়ে হাঁটছে। রুচির দেখে মনে হলো তারা নিউলি ম্যারিড কাপল, হয়তো মধুচন্ডিমা এসেছে। আদিলের ফোন আসতেই রুচি ঘর থেকে বেরিয়ে গেল। রাত তখন 8টার মতো হবে। আদিলের আবদালে রুচি ওর সাথে বিচে হাঁটতে বের হলো। আদিল পকেটে হাত গুজে রুচির পাশাপাশি হাঁটছে। রুচি উপর থেকে যেই কাপলকে দেখেছিল তারা এখনো হাঁটছে। দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠেছে। রুচির ওদের মতো খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে, কিন্তু আদিলকে মুখ ফুটে বলতে পারছে না। রুচির দৃষ্টি লক্ষ্য করে আদিল বুঝে নিল রুচি কি চাইছে। চল খালি পায়ে ওদিকটায় হেঁটে আসি। রাতের সময় হওয়ায় মানুষজনের আনাগোনা কিছুটা কম। ওরা দুজনে পানি থেকে বেশ খানিকটা দূরে স্যান্ডেল খুলে রেখে এলো। এরপর পানির দিকে গেল। এখানে পানি মাত্র গোড়ালি পর্যন্ত। ভেজা বালিতে হাঁটার সময় বারবার ঢেউ এসে পায়ে বাড়ি খাচ্ছে। আদিল সামনে হাঁটছে আর রুচি তার ছেড়ে যাওয়া পায়ের ছাপের উপর পা ফেলে হাঁটছে। তবে আদিলের পায়ের ধাপগুলো বড় হওয়ায় তাল মেলাতে রুচির পা অনেকটা দূরে দূরে ফেলতে হচ্ছে। কিন্তু এরকমটা করতে রুচির বেশ মজা লাগছে। পাশে বালিতে রুচির বাচ্চামি ছায়াতে দেখে আদিলের ঠোঁটে হাসি ফুটে উঠছে। আচমকা আদিল দাঁড়িয়ে পড়ল। আদিলকে থেমে যেতে দেখে রুচির পাজোড়াও থেমে গেল। আকাশের চাঁদ তার ফুটফুটে আলো ছড়াচ্ছে। আদিল পেছনে ফিরে রুচির দিকে নিজের হাত বাড়িয়ে দিল। চাঁদের আলোতে আদিলের মুখটা রুচির কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রুচি এক প্রকার ঘোরের মধ্যে আদিলের বাড়িয়ে দেওয়া হাতের উপর নিজের হাত রাখল।
আদিল রুচির সেই নরম হাতটাকে সদরে গ্রহণ করলো। দুজনে ওভাবে দাঁড়িয়ে থাকলো। এভাবে আমার দিকে নিষ্পলক তাকিয়ে থাকিস না রুচি। তুই জানিস না তোর ওই চোখ দুটো আমাকে কতটা দুর্বল করে দেয়। ওরা আমাকে এমনভাবে টানে যেন আমি সবকিছুর মায়া ত্যাগ করে তোর কাছে ছুটে আসি। আদিলের বলা প্রতিটি কথা রুচির মনে প্রাণে ঝড় তুলছে। প্রত্যেকটা শব্দ রুচিকে অন্যরকম করে তুলছে। সেও যেন সবকিছু ভুলে আদিলের পাগলামিকে সায় জানাতে চাচ্ছে। ওর পাগলামিতে নিজেও পাগল হতে চাচ্ছে। আদিল রুচির হাতকে মুখের কাছে নিয়ে এসে পরম আবেশে ঠোঁট ছুঁয়ে দিল, কিন্তু এক মুহূর্তের জন্য রুচির চোখ থেকে চোখ সরালো না। এই স্পর্শ বর্জ্যের ন্যায় রুচিকে কাঁপিয়ে তুলল, কিন্তু হঠাৎই দমকা হাওয়ার ন্যায় পরিবারের কথা রুচিকে আঘাত করল। রুচি এক ঝটকায় আদিলের থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। দ্রুত পায়ে এগিয়ে যেয়ে স্যান্ডেলটা পরে নিল। হাতটাকে বুকের সাথে আগলিয়ে রেখে এখান থেকে পালাতে উতালা হয়ে উঠল। টলমলে চোখ দুটো অশ্রুকে বাঁধন ছাড়া করতে চাইছে, কিন্তু রুচি নিজেকে শক্ত করে তাদের কি দমন করছে। কান্না আটকানোর ফলে গলায় যেমন এক চিনচিনে অনুভূতি হয়, তেমনটাই হচ্ছে রুচির সাথে। আদিল এখনও রুচির যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিল নিজে থেকেই রুচিকে আটকায়নি, কারণ ও জানে রুচির এখনও সময় প্রয়োজন, অনেক সময়, আর আদিল অপেক্ষা করতে প্রস্তুত। তবে আজ একটাই আফসোস থেকে গেল, রুচির হাত ধরে পাশাপাশি হাঁটতে পারল না। আদিল মাথা চুলকিয়ে বলল, একটু কি বেশি বাড়াবাড়ি করে ফেললাম? এরকমটা না করলে হয়তো ওর সাথে আরো কিছুটা সময় কাটানো যেত। কিন্তু আমার কি দোষ? ওই তো আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি সব সীমার কথা ভুলে গেছিলাম। হোটেলের লবতে সকলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে। বাহিরে বাস অপেক্ষা করছে। আদিল ভালো করেই জানে রুচি ওকে এড়িয়ে চলার চেষ্টা করবে, তাই নিজে থেকে এসে ওর থেকে লাগেজ ব্যাগ নিয়ে নিজের কাছে রাখলো। বাসে ওঠার আগে আদিল মিমকে বলল, তুমি কি রিয়ার সাথে বসতে পারবে প্লিজ? আসলে রুচির সাথে আমার জরুরি কথা আছে, কিন্তু ও আমাকে ইগনোর করছে। মিম বাঁকা হেসে বলল, বুঝি বুঝি, বসবো, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলবে, আমি আছি, বুঝলে? এরপর আদিলের পিঠে দুটো চাপড় দিয়ে বাসে উঠে গেল। রিয়ার পাশে ফাঁকের সিটটাতে ধপ করে বসে পড়ল। আসার সময় তো তুই অন্য মেয়ের সাথে বসেছিলি, যাওয়ার সময় না হয় আমি তোর সাথে যাই। কিন্তু তুই রুচির সাথে বসবি না? আরে সমস্যা নেই, ও বসবেই নে কারো না কারোর সাথে। তোরা দুজনেই তো আমার ফ্রেন্ড, শুধু ওকে একা সময় দিলে হবে? মিমের কথা শুনে রিয়া মনে মনে অনেকটা খুশি হলো। থ্যাঙ্কস রে দোস্ত, চল তোকে ছবিগুলো দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখা। মিম মনে মনে বলছে। রুচি রে, দেখ তোর জন্য এখন কত কি সহ্য করতে হচ্ছে। রুচি চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিয়ে বাসে উঠে পড়ল। মিমকে রিয়ার সাথে বসতে দেখে কিছু বলল না। ওদের থেকে কিছুটা পেছনে ফাঁকা সিটে জানালার ধারে বসলো। আদিল ব্যাগগুলোকে বাসে তুলল। মিম আর রিয়াকে একসাথে দেখে মুস্কি মুস্কি হাসলো। মিম ওকে দেখে চোখ মারল। আদিল ব্যাগগুলো নিয়ে রুচির সিটের সামনে এসে দাঁড়ালো। এরপর ব্যাগগুলোকে উপরে রেখে দিয়ে ওর পাশে বসলো। আদিলকে নিজের পাশে বসতে দেখে রুচি কিছুটা নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। মনে মনে মিমের উপর রেগে খুব করে বকা দিল। এই মেয়েটা আবার আমাকে রেখে রিয়ার সাথে কেন বসলো? ও বসলেই তো আদিল আর এখানে বসতে পারতো না। রুচি ফোন বের করে মিমকে মেসেজ দিয়ে বলল। তুই আমার সাথে বসলি না কেন? ওপাশ থেকে রিপ্লাই এলো। আর বলিস না, রিয়া আমার সাথে বসবো বলে ঘ্যান ঘ্যান করছিল, বলছিল আমি শুধু তোকেই সব সময় সময় দিই, ওর সাথে থাকি না। তাই ভাবলাম এখন না হয় ওর সাথেই বসি। বেচারি আসার সময়ও অন্য একটা মেয়ের সঙ্গে বসেছিল। যতই হোক আমাদের ফ্রেন্ডই তো, তাই না? রুচি আর কিছু বলতে পারলো না। আসলে ওকেও তো সময় দেওয়া উচিত। মিমকে বলল, আচ্ছা। সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে আবারও সাধারণ জীবনযাপনের উদ্দেশ্যে রওনা হলো সবাই। রাত ধীরে ধীরে গভীর হতে থাকলো আর বাস তার গন্তব্যের দিকে ছুটে চলতে থাকলো। কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে বাসের সিটে মাথায় এলিয়ে দিয়ে আছে রুচি। এই যাবৎ আদিলের সাথে কোনো শব্দই উচ্চারণ করেনি সে। আদিল অধৈর্য হয়ে রুচির কান থেকে একটা হেডফোন খুলে নিজের কানে লাগালো। রুচি চোখ মেলে একবার ওকে দেখে নিল। অনেকক্ষণ ধরে গান শোনার পর আদিল বলল, একটু ঘুমা, পৌঁছাতে তো এখনো কয়েক ঘন্টা লাগবে। সারা রাত জেগে থাকবি নাকি? রুচি কান থেকে হেডফোন নামিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না বাসের মধ্যে কিছুতেই ঘুমাতে পারছে না। শেষমেশ না ঘুমানোর সিদ্ধান্ত নিল। বাধ্য হয়ে আদিলেরও জেগে থাকতে হলো। রাত 3টায় বাস এসে ঢাকাতে থামলো। অনেকক্ষণ ধরে বসে থেকে রুচির পা ঝিম ধরে গেছিল বলে সে একটু হাঁটাহাঁটি করার জন্য নামলো।
এদিকটায় যাত্রীদের জন্য সবসময় দোকানপাট হোটেল খোলা থাকে। আদিলের 1 কাপ চা নিয়ে এসে রুচিকে দিল। দুজনে চা খেতে খেতে একটু পায়ের ব্যায়াম সেরে নিল। কিছুক্ষণ পর বাস আবারও চলতে আরম্ভ করলো। আদিল একটু পর খেয়াল করলো রুচি জানালার সাথে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। হেসে বিড়বিড় করে বলল, এমনিতেই ঘুমোতে পারে না, আর এখন চা খেয়ে এসে ঘুমাচ্ছে। আদিল খুব আস্তে করে রুচির মাথাটা নিজের কাঁধে নিয়ে এসে রাখল। তবে সূর্যের আলো ফোটার সাথে সাথে রুচির ঘুম ভেঙে গেল। এরপর থেকে জেগে কাটালো। আরও কয়েক ঘন্টা জার্নি করে এসে সকাল 9টায় নিজেদের শহর এসে পৌঁছালো। মিমের বাবা বাস স্ট্যান্ডে মেয়েকে নিতে এসেছেন। মিম রুচিকে বিদায় দিয়ে বাবার সাথে চলে গেল। আদিল আর রুচিও বাড়িতে চলে এলো। বাড়িতে অধীর হয়ে অপেক্ষা করছে সূচি। সকাল 7টায় উঠে বসে আছে, কখন ওরা দুজন আসবে সে আশায়। দরজায় বেল বাজতেই সূচি উৎফুল্লতার সাথে দৌড়ে গিয়ে খুলে দিল। রুচি বোনের দিকে তাকিয়ে হেসে ব্যাগ ওর দিকে দিয়ে বলল, যা যা বলেছিস সব এনেছি, এখন আগে ঘুমাবো, কেউ ডিস্টার্ব করবি না। বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আদিল ওর পিছু পিছু উঠতে বলল। আমাকেও। সূচিকে আর পাইকে সে মনের খুশিতে ব্যাগ আনপ্যাকিং করতে শুরু করলো। যেই না প্রথম ব্যাগ খুলে জিনিস বের করতে যাবে তখনই ওদের মা মিতালি বেগম ধমক দিয়ে বললেন, এখানে সব কিছু বিছাবি না, তোর ঘরে নিয়ে যা। কিন্তু তোমরা দেখবা না? না, এখন তাই, আমাদের সাথে সময় আছে। তোর বাবা ভাইয়া সবাই অফিসে যাবে, তাদের জন্য নাস্তা তৈরি করতে হবে। কাজ শেষ হলে তারপরে দেখবনি। ঠিক আছে। সূচি আর দেরি না করে নিজেই ব্যাগগুলো টেনে টেনে নিজের ঘরে নিয়ে গেল। এরপর মনের আনন্দে একটা একটা করে জিনিস বের করতে শুরু করলো। সূচি একটা করে জিনিস দেখছে, তার নিজের গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পাতলা গোলাপি নরম ঠোঁটটা থেকে হাসি যেন তার নামছেই না। ঘুমে রুচির চোখ দুটো ঢুলুঢুলু করছে। কোনো রকমের হাত মুখ ধুয়ে বিছানায় এসে শুয়ে পড়েছে। পরনের জামা কাপড় পর্যন্ত বদলায়নি। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই যেন ঘুমের দেশে তলিয়ে গেল। ওদিকে আদিল হাত মুখ পর্যন্ত ধোয়নি। ফোন চার্জে লাগিয়ে জানালার পর্দা টানিয়ে দিয়ে শুয়ে পড়েছে। রুচির বাবা খাবার টেবিলে পত্রিকা পড়তে পড়তে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, রুচি আর আদিল এসেছে? হ্যাঁ, ওরা সকালে এসেছে, দুজনেই ঘুমাচ্ছে। না খেয়ে ঘুমিয়ে গেছে? সারা রাত ঘুমাতে পারেনি, তার মধ্যে অতটা পথ জার্নি করে খুব ক্লান্ত। আচ্ছা, তাহলে ঘুম থেকে উঠলে আগে ওদের খেতে দিও। আচ্ছা। বেশ বেলা করেই ঘুম থেকে উঠল রুচি। অপরিচিত জায়গা যতটাই সুন্দর হোক, নিজের বাড়ির মতো স্বস্তি আর কোথাও পাওয়া যায় না। রুচির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। রুচি গোসল করে বের হলো। এখন শরীরটা ঝরঝরে লাগছে। ভেজা চুলগুলো ওভাবেই ছেড়ে রেখে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেরে ডাকতে শুরু করলো, বড় মা কোথায় তোমরা? খেতে দাও। রান্নাঘর থেকে মিতালি বেগম জবাব দিলেন, বস, এই তো আসছি। রুচির মা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখলেন। তারপর মেয়ের প্লেটে খাবার সার্ভ করে দিতে নিয়ে বললেন, কিরে আদিল, খেতে আসলো না? জানি না। ও ওঠেনি এখনো? দাঁড়া, আমি ডেকে নিয়ে আসি। শান্তা বেগম এসে বললেন, অত্যন্ত রুচিকে আগে ভালোভাবে খাবারটা তুলে দিয়ে যেতে পারতি, তা না আগেই আদিলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওর তো মনে হয় ঘুমই শেষ হয়নি এখনো। তিনি রুচির প্লেটে খাবার তুলে দিলেন। এই কয়দিন ধরে তোরা বাড়িতে ছিলি না, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। সূচিও চুপচাপ হয়ে গেছিল। কি করবে, আদিলের সাথে যেভাবে লাগে এরকম তো আর আয়ানের সাথে করতে পারে না। কোথায় ও? দেখছি না যে। ও তো ওর বান্ধবীর বাড়ি গেছে, বললো তাড়াতাড়ি চলে আসবে। ও। মিতালি বেগম আদিলের ঘরে চেয়ে জানালার পর্দা সরিয়ে দিলেন। সাথে সাথে মধ্যাহ্নের কড়া রোদ ঘরে প্রবেশ করছে। আদিল কিছুটা নড়ে ওঠে। জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে আবারও উপরে উঠে শুয়ে থাকলো। আদিল বাবা, ওঠ, খাবি কখন? কটা বাজে? এই তো 3:30। এত বেজে গেছে? হ্যাঁ, রুচি খেতে বসেছে, চল তুইও খেয়ে নে। আচ্ছা, আসছি। রুচির খাওয়া প্রায় শেষের মধ্যে। আদিল নেমে এসে রুচির পাশে চেয়ার টেনে নিয়ে বসলো। মা, খেতে দাও। খাবার তো সামনেই আছে ওখানে। তুমি তুলে দাও,
শান্তা বেগম এসে আদিলের প্লেটে খাবার দিতে দিতে বললেন, খাবার সামনে রাখা আছে, তাও কেউ তুলে নিয়ে খাবে না। সবসময় প্লেটে বেড়ে দিতে হবে। মা ছাড়া যে এদের কি হবে? যতদিন বিয়ে না করছি ততদিন মায়ের হাতেই খাই, বিয়ে করলে না হয় বউয়ের হাতে খাবো নি। আদিলের কথা শুনে রুচির খেতে খেতে বিষম উঠল। তাড়াতাড়ি করে গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। শান্তা বেগম ছেলের মাথায় একটা চাটি দিয়ে বললেন, ও বউ পাইলে মাকে ভুলে যাবি। আরে সেটা কখন বললাম? তোমরাই তো খাবার তুলে দিতে চাচ্ছ না, তাই তোমাদের সুবিধার্থে বললাম। এসেছে আমাদের সুবিধা অসুবিধার কথা ভাবতে। এখন তাড়াতাড়ি খেয়ে উদ্ধার কর বাবা। কিন্তু সূচি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। ওর বান্ধবীর বাসায় গেছে। ও তাই তো বলি, এখনো একবারও এসে ঝালানো না কেন? কিন্তু ও একাই গেছে? হ্যাঁ, বেশি দূরে না, এই তো সামনেই। ওদের মা ছেলের গল্প করার ফাঁকে রুচির খাওয়া হয়ে গেল। রুচি হাত দিয়ে ছাদে চলে গেল। ছাদে থাকা দোলনায় বসে গুনগুন করছে। কক্সবাজার থেকে আনা চকলেট এবং কিছু জিনিস দিতে সুচি তার বান্ধবীর বাড়িতে এসেছে। এরপর মিলার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে বাড়ির উদ্দেশ্যে রিকশা উঠে রওনা দিল। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। পাশের বাড়িতে জিনিসপত্র উঠানো হচ্ছে। বাড়িটা কয়েক মাস যাবৎ ফাঁকা পড়েছিল। এখানে আগে যারা থাকতো তারা বাড়িটা বেচে বিদেশে পাড়ি জমিয়েছে। সুচি মনে মনে ভাবল। তাহলে হয়তো নতুন মানুষজন আসছে, আমার বয়সী কেউ থাকলে ভালোই হবে। আর বেশি কিছু না ভেবে সুচি বাড়িতে ঢুকলো। আপু নিশ্চয়ই এতক্ষণে উঠে গেছে, যাই ওর থেকে কক্সবাজারের গল্প শুনি। সুচি বাড়িতে ঢুকেই আপু আপু বলে ডাকতে শুরু করলো। বড় মা, আপু উঠেছে? রুচিকে তো মনে হয় ছাদে উঠতে দেখলাম। আদিল খাওয়া শেষ করে বলল, এখন শুধু আপু আপুই করবি, আমাকে তো চোখে পড়ছে না, তাই না? সুচি দাঁত কেলিয়ে হেসে বলল, না না, তা কেন হবে? ওর থেকে একটু গল্প শুনতে চাচ্ছিলাম, তাই ডাকছিলাম। থাক, আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না তোর। ধুর, এমন করছো কেন? এতদিন পর এসে এখনো আমার সাথে এরকম করবে? একটু কক্সবাজারের গল্প শোনাবে তা না? সুচি কথাগুলো মুখ ফুলিয়ে ফুলিয়ে বলল। আদিল সোফায় বসে বলল, আচ্ছা বল, কি শুনবি? সবকিছু, ওখানে কি কি করলে, কি কি দেখলে সব বলো, কিচ্ছু বাদ দেবে না। আমি আর কোথায় ঘুরবো? আমার তো তোর বোনকে পাহারা দিতে দিতেই সময় চলে গেছে। জানিস কি করেছিল মহারানী? কি? আদিল যে বলতে নিবে সুচি ওকে নিজেই থামিয়ে দিয়ে বলল, দাঁড়ো দাঁড়ো, আগে আমি আমার আচার নিয়ে আসি। আচার খাবো আর শুনবো, তাহলে বেশি মজা লাগবে। সুচি দৌড়ে যেয়ে কয়েকটা আচারের প্যাকেট নিয়ে এলো। এরপর একটা আদিলের দিকে দিয়ে অন্য আরেক প্যাকেট খুলে নিজে খাওয়া শুরু করলো। এবার বলো। তুই এমন ভাবে প্রস্তুতি নিচ্ছিস যে মনে হচ্ছে আজ আর এখান থেকে উঠবি না। হ্যাঁ, তুমি বলো। তোর বোন পানির বেশি গভীরে চলে গেছিল, আর একটু হলেই ডুবে যেত। ভাগ্য ভালো যে কিছু হয়নি, কিন্তু তোর বয়সী একটা মেয়ে পানিতে তলিয়ে গেছিল। সুচি আচার খাওয়া বাদ দিয়ে মুখ হা করে জিজ্ঞেস করলো, তারপর? তারপর আবার কি, সবাই মিলে ওকে নিয়ে এলাম হয়। আদিল আরও কিছু গল্প সুচিকে শোনালো। সুচি এর মধ্যে 6 প্যাকেট আচার শেষ করে ফেলেছে। এত আচার একেবারে খাচ্ছিস কেন? পেট ব্যথা করবে তো। ওসব কিছু হবে না, আমার অভ্যেস আছে। থামলে কেন, তুমি বলো। বাকিগুলো রুচির কাছ থেকে শুনে নিস। এখন আমি বের হব। এত তাড়াতাড়ি হয়ে গেল? সব কি আমি একাই বলবো? আমি একাই গিয়েছিলাম নাকি? বাকিটা তোর বোনের কাছ থেকে শুনে নিবি। সুচি জেগে ধরার আগেই আদিল নিজের ঘরে চলে গেল। গায়ের টি শার্টটা পাল্টে একটা শার্ট পরে নিল। ফোন পকেটে তুলে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল। সুচি ছাদে চলে গেল বোনের কাছে। দোলনায় রুচির পাশে বসলো। বোনের এক হাত জড়িয়ে বলল, আপু জানো, তোমাকে অনেক মিস করেছি। আমিও মিস করেছি। ছোট বোনের মাথায় হাত রেখে বলল রুচি, এই কয়েকদিন ভালোভাবে ছিলি তো? হ্যাঁ, আমি তো ভালো মতোই থাকি। সেটা তো আমি জানি আপনি কিভাবে থাকেন। যেগুলো এনেছি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে একেবারে ফাটাফাটি লেগেছে, খুব সুন্দর। আমার সব কিছু পছন্দ হয়েছে, থ্যাংক ইউ আপু। এর মধ্যে পাশের বাড়িতে থেকে ড্রিল মেশিনের শব্দ ভেসে আসছে। এখানে নতুন কেউ উঠেছে নাকি? এখনো তো ওঠেনি, কিন্তু আমি আসার সময় দেখেছিলাম ওই বাড়ির গেটের সামনে ফার্নিচার ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে। ও, তাহলে হয়তো 2-1 মধ্যেই উঠে পড়বে। চল এখন নিচে নামি, অনেকক্ষণ ধরে বসে আছি। আচ্ছা, কিন্তু তোমার ফোনটা দাও, ছবিগুলো দেখি। ঘরে আছে, নিয়ে যা। ঘড়িতে সময় পেরিয়ে 8:30 বাজতে চলেছে।
সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। রুচি কক্সবাজার থেকে আনা ডোরবেল নিজের দরজায় লাগানোর জন্য টুলের উপরে উঠে দাঁড়িয়েছে। শামুক ঝিনুক দিয়ে তৈরি বেলটা বাতাসের ধাক্কায় সুন্দর শব্দ তৈরি করে। রুচি সেটা দরজায় টাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। আদিলের বাইক এসে থামল বাড়ির সামনে। গ্যারেজে গাড়ি রেখে চাবি নিয়ে ভেতরে প্রবেশ করল। নিজের ঘরের দিকে যাওয়ার সময় রুচিকে টুলের উপর দাঁড়িয়ে থাকতে দেখে আদিলের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। এখান থেকে যদি পড়ে তাহলে নির্ঘাত হাত না হলে পা ভাঙবে। আদিল ঘরে যেয়ে বাইকের চাবি রেখে রুচিকে সাহায্য করার জন্য আসতে নিল। হঠাৎ একটা জিনিসের কথা মনে পড়তেই দাঁড়িয়ে গেল। লাগেজ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে নিয়ে রুচির ঘরে এলো, কিন্তু রুচি আর সেখানে নেই। দরজা খোলাই আছে, তবে রুচি নেই। টুল সহ হাওয়া হয়ে গেছে। আদিল ঘরে ঢুকে টেবিলের উপর প্যাকেটটা রেখে ঘরের চারদিকে চোখ বুলিয়ে নিল। রুচিকে ব্যালকনিতে দেখে সেদিকে এগিয়ে গেল। লাইট না জ্বালিয়ে কি করছিস? পেছন থেকে আকস্মিক কণ্ঠস্বর শুনে রুচি ভড়কে গেল। পরক্ষণে এই কণ্ঠস্বরকে চিনতে সময় লাগলো না, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে পেছনে তাকাতে নিয়ে টুলটা জোরে সোরে নড়ে উঠল। সাথে সাথে রুচি উল্টে পড়ল। রুচি ভয়ে মুখ খিচিয়ে চোখটা বন্ধ করে নিল। এখনো কোনো ব্যথা অনুভব না করতে পেরে ধীরে ধীরে চোখ মেলল। চোখ খুলে দেখল শূন্যে ভাসছে সে, কিন্তু কেউ একজন তাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। রুচি আদিলের দিকে মুখ কুচকে তাকিয়ে আছে। নিজে নিজে তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? আমাকে বললেই তো হতো, আমি লাগিয়ে দিতাম। পড়ে হাত পা ভাঙার ধান্দা, তাই না? আদিলের ধমকে রুচি কিছুটা কেঁপে উঠল। রুচি কোলে থাকায় আদিল সেই কম্পন অনুভব করতে পারল। পা দিয়ে টুলটাকে সরিয়ে দরজার সাইডে রেখে রুচিকে ওটার উপর বসিয়ে দিল। তোর জন্যই তো এরকম হলো। তোকে পেছন থেকে এসে কথা বলতে কে বলেছিল? হ্যাঁ, এখন সব দোষ তো আমারই। আদিল রুচির হাত থেকে ডোরবেলটা নিয়ে নিচে লাগাচ্ছে। এটা লাগাতে নাকি আবার টুলের উপরে উঠতে হয়? রুচি আদিলের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। আদিল হাত দিয়ে অনায়াসে লাগিয়ে ফেলল। আদিলের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চির কাছাকাছি। এদিকে রুচি 5 ফুট 3 ইঞ্চি। মেয়ে হিসেবে তার উচ্চতা খুব যে একটা কম তা নয়, তবু আদিলের তুলনায় হাইট ডিফারেন্স অনেকটা বেশি। হয়ে গেছে, আর কোথাও লাগাতে হবে? না, তবে সূচির ঘরে একটা লাগিয়ে দিলেই হবে। আচ্ছা। রুচি ওর হাতে অন্য একটা বেল তুলে দিতেই আদিল সেটা নিয়ে ঘর থেকে প্রস্থান করলো। রুচি আদিলের যাওয়ার দিকে একধানে তাকিয়ে আছে। ব্যালকনি থেকে মিষ্টি সুমধুর ধ্বনি ভেসে আসতেই রুচির ধ্যান ভাঙল। সেদিকে তাকিয়ে রুচি ঠোঁট দুটো প্রসারিত করে কিছুটা হাসল। কাল থেকে আবারও কলেজ, প্রাইভেটের ব্যস্ততায় দিন কাটাতে হবে। আবারও সেই একঘেয়ে দিন যাপনের কথা ভেবে রুচি এক দীর্ঘ লম্বা শ্বাস ছাড়ল। রুচি টেবিলের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল সেখানে রাখা এক প্যাকেটের দিকে। এটা কই থেকে এলো? আমি রেখেছিলাম কি, কিন্তু মনে পড়ছে না তো। রুচি প্যাকেটটা হাত দিয়ে ছিঁড়েই ফেলল। প্যাকেটের মধ্যে থাকা জিনিসটা দেখে রুচির চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। বড় বড় চোখ করে এবং মুখে একরাশ বিস্ময় নিয়ে রুচি জিনিসটাকে হাতে তুলে নিল। মাঝারি সাইজের একটা লম্বা কাচের বোতল, কিন্তু এটা কোনো সাধারণ বোতল নয়, এটা যেন সমুদ্রের এক ভাগ। বোতলের নিচের অংশ জুড়ে রয়েছে বালি, তার উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট শামুক, ঝিনুক এবং নুড়ি পাথর, এবং বাকি অংশ জুড়ে রয়েছে পানি। এত সুন্দর জিনিসটা দেখে রুচির মন জুড়িয়ে যাচ্ছে। সাথে প্যাকেট থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা, তোর জন্য এক টুকরো সমুদ্র। আদিলের হাতের লেখা খুব ভালো করেই চেনে রুচি। যদিও চিরকুটটা না থাকলেও রুচি ঠিকই বুঝতে পারত উপহারটা ওরই দেওয়া। আদিল ছাড়া এতটা বিশেষভাবে আর কে ভাববে তার জন্য। অনন্য এই কক্সবাজারের এক টুকরো স্মৃতিকে রুচি অতি যত্নে নিজের ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রাখল। চিরকুটটা হুমায়ুন আহমেদের লেখা নিজের প্রিয় উপন্যাস অপেক্ষা বইটির ভাঁজে রেখে দিল। পরদিন সকালবেলা রুচি এবং আদিল কলেজের জন্য বেরিয়ে পড়ল। মোটামুটি প্রায় সবাই জানে ওরা দুজন কাজিন, তাই আদিলের বাইকে করেই রুচি কলেজে যায়। তাছাড়া বাড়ির 2 কর্ত্রীও আদেশ দিয়েছেন যেন ওরা একসাথে যাতায়াত করে, তাই রুচির মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আদিল রুচিকে নামিয়ে দিয়ে বাইক এক কর্নারের সাইডে করে রেখে এলো। আদিলকে ক্লাসরুমের দিকে না যেয়ে মাঠের দিকে যেতে দেখে রুচি পিছু ডাক দিল। আদিল। আদিল পেছনে তাকিয়ে মাথা উপরের দিকে তুলে জিজ্ঞেস করলো, কি? রুচি কয়েক পা হেঁটে আদিলের সামনে যেয়ে দাঁড়ালো। কিছুটা দূরত্ব ঘুচিয়ে নিয়ে বলল, ক্লাসে না করে ওদিকে কোথায় যাচ্ছিস?
কাল ফুটবল টুর্নামেন্ট আছে, সেটার জন্য প্র্যাকটিস করতে হবে। তাই বলে ক্লাস করবি না? না, এই 2 দিন আমাদের ক্লাস নেই। আচ্ছা যা। শোন, তোর ক্লাস শেষ হলে বাসায় চলে যাস। আমার হয়তো দেরি হবে, একা যেতে পারবি না? রুচি হাত দুটো বুকের উপর ভাঁজ করে রেখে বলল। এর আগে একাই যাতায়াত করতাম আমি। সব প্রশ্নের শুধু তেরা জবাব। গেলাম আমি, তুই ক্লাসে যা। আদিল চলে গেলে রুচিও সিঁড়ি দিয়ে উঠে দোতলায় চলে এলো। সবার শেষের কক্ষটাতে তাদের ক্লাস। রুচি ক্লাসে ঢুকে দেখলো মিম অলরেডি চলে এসেছে। রুচি মিমের পাশে এসে বসলো। পরপর 3টা ক্লাস শেষ করে রুচি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিল। নিচে নেমে এসে মাঠের যে প্রান্তে খেলা হচ্ছে সেদিকে একবার তাকালো। এরপর চোখ সরিয়ে নিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। এরই মধ্যে হাতে থাকা ফোনটা বেজে উঠল। নাম সেভ করা না থাকলেও নাম্বারটা রুচির বেশ পরিচিত। কিছুটা দ্বিধাদ্বন্দ্ব করে রুচি ফোন রিসিভ করে কানে ধরল। হ্যালো। অপর পাশ থেকে পুরুষালী স্বর ভেসে এলো। হ্যালো, তোমার এত সুন্দর চোখ দুটোকে মাটিতে নিবদ্ধিত করে রেখেছো কেন? চোখটা উপরে তোলো। রুচি কনফিউজড হয়ে সামনের দিকে তাকালো। রুচির থেকে কয়েক পা দূরে ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ। রুচি কান থেকে ফোন নামিয়ে কল কেটে দিল। আপনি এখানে? কেমন আছেন? কি খবর? সব বাদ, সোজা আপনি এখানে কেন? ব্যাড ম্যানার্স রুচি। রুচি ছোট্ট করে সরি বলে জিজ্ঞেস করলো। কেমন আছেন? আগে যখন জানতে চাওনি তাহলে এখন আর জানতে হবে না। রুচি মনে মনে কিছুটা বিরক্ত হলো। একবার নিজেই বলে জিজ্ঞেস করতে, আবার জিজ্ঞেস করলে বলে করতে হবে না। তো তুমি একা যে, তোমার গুণধর বয়ফ্রেন্ড কোথায়? এটা কলেজ মিস্টার রিয়াদ। এখানে আমরা পড়াশোনা করতে আসি। সো ওর কাজে ব্যস্ত আর আমি আমার। গুড, অ্যাটলিস্ট কলেজে পড়াশোনায় মনোযোগ আছে। তো ওদিকে তাকিয়ে কি দেখছিলে? কালকে কলেজের টুর্নামেন্ট আছে, আদিল খেলছে। ও, সেজন্য ওদিকে তাকিয়েছিলে? হুম, কিন্তু আপনি বললেন না তো হঠাৎ কলেজে যে। কালকে টুর্নামেন্টের জন্য অতিথি হিসেবে ইনভাইট করেছে তোমাদের প্রিন্সিপাল। সকালে ফোন করে ডেকেছিলেন, কিন্তু তখন আমি কিছু একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। তাই লাঞ্চ ব্রেকে চলে এলাম। ও, তো তুমি বাসায় যাচ্ছ না? চলো তোমাকে ড্রপ করে দিই। আমার গার্লফ্রেন্ডের দায়িত্ব না হয় আমাকেই পালন করতে দিন। আদিলের গম্ভীর গমগমে আওয়াজ শোনা গেল। রুচি চমকে আদিলের দিকে তাকালো, মনে মনে ভাবলো, এই সময়ই ওরা আসতে হলো। এখন না জানি আবার কিভাবে রিয়েক্ট করবে। রিয়াদ বলল। রুচির থেকে জানতে পারলাম তুমি কালকে খেলছো। প্র্যাকটিস বাদ দিয়ে ওকে ড্রপ করতে যাবে কেন? আমি এখন ফ্রি আছি, আমি করে দিচ্ছি। ধন্যবাদ, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে আমি নিজেই রেখে আসতে চাই রিয়াদ সাহেব। আফটার অল আমার কাছে ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আদিল মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রিয়াদকে বলল। ওকে। রিয়াদ রুচির দিকে তাকিয়ে বলল। তাহলে কালকে দেখা হচ্ছে। রুচি শুধু মাথা নাড়ালো। রুচিকে আর কিছু বলতে না দিয়ে আদিল ওর হাত ধরে হেঁটে বাইকের কাছে নিয়ে এলো। তুই প্র্যাকটিস করতে যা, আমি একাই চলে যেতে পারবো। দরকার নেই, আমি রেখে আসছি। কিন্তু রুচি, উঠে বস। আদিল রেগে গেছে সেটা বুঝতে পারছে রুচি, কারণ ও রেগে গেলেই এভাবে কথা বলে। তাই বেশি কথা না বাড়িয়ে উঠে রুচি বসলো। গরমে ঘেমে শার্ট ভিজে জর্জরিত হয়ে আছে আদিলের, একটু সরে যেয়ে বস, খুব ঘেমে গেছি। কিন্তু রুচি শুনল না, এভাবেই বসে থাকলো। এক হাত আদিলের কাঁধে রেখে বলল, চল। আদিল বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলো। রুচির ডিপার্টমেন্টের স্টুডেন্টের বের হতে দেখে আদিল ভাবল রুচিরও নিশ্চয়ই ক্লাস শেষ হয়ে গেছে, তাই ওকে রিকশায় তুলে দেওয়ার জন্যই খেলা ছেড়ে এদিকটায় আসছিল। কিন্তু এসে রুচিকে রিয়াদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষেপে যায়। তার উপর রিয়াদের কথা শুনে রাগ আরও বেশি বেড়ে যায়, তাই নিজেই রুচিকে বাড়িতে রাখতে এলো। কালকে টুর্নামেন্টের অতিথি হিসেবে ওনাকে ইনভাইট করেছে আমাদের প্রিন্সিপাল, সেজন্যই উনি কলেজে এসেছিলেন, আর কিছু না। খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল রুচি। আদিল লুকিং গ্লাসে একবার রুচিকে দেখে নিল, এরপর ছোট্ট করে জবাব দিল। বাড়ির সামনে এসে বাইক থামতেই আদিল বলল, ভেতরে যা। তুই বাড়িতে আসবি না? না, কলেজ যেতে হবে, এখনো অনেক কাজ বাকি। আদিল বাইক ঘুরিয়ে আবারও কলেজে চলে গেল। সকাল 10টা। দুই টিম মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। দুই পাশে দুটি গোল পয়েন্ট। চতুর্দিকে স্টুডেন্টরা অডিয়েন্স হিসেবে খেলা দেখতে ভিড় জমিয়েছে। বড় এক স্টেজে প্রধান শিক্ষক সহ কয়েকজন অতিথি এবং শিক্ষকগণ অবস্থান করছেন। রিয়াদও সেখানে উপস্থিত।
রেফারির বাঁশির শব্দে খেলা শুরু হয়ে গেল। আদিল খেলছে শুনে সুচি বোনের সাথে কলেজে খেলা দেখতে এসেছে। সুচি, রুচি, মিম, রিয়া সবাই একসাথে সামনের দিকে বসেছে। রুদ্র কলেজের টিমে খেলছে। বিপক্ষ দল হয়ে খেলছে পার্শ্ববর্তী এক কলেজ। রুচি ফুটবল খেলা সম্পর্কে তেমন কিছু জানে না, তবুও ধৈর্য সহকারে দেখছে। খেলা ধীরে ধীরে জমে উঠতে শুরু করলো। আদিল যে নিঃসন্দেহে ভালো খেলে সেটা দেখে রিয়াদের চাহনি গম্ভীর হয়ে এলো। কলেজ জীবনে সে অনেক স্পোর্টসে অংশগ্রহণ করেছে। আদিলদের টিম গোল করতেই সকলে একসাথে চিৎকার দিয়ে উঠল। সূর্যের তাপ প্রখর, প্রত্যেকটা খেলোয়াড় যেন ঘামে গোসল করছে, তবুও সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। সকলেই খেলায় মনোযোগ দিতে ব্যস্ত। বিপক্ষ দল যে খারাপ খেলছে তা না, তারাও তাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে বিপক্ষ দল গোল করতেই তাদের পক্ষের সবার মাঝে হইচই করতে দেখা গেল। ইস, ওরা গোল কেন দিল আপু? কি হবে এবার যদি আদিল ভাইয়ের টিম হেরে যায়? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। আল্লাহ, প্লিজ ভাইয়াদের টিমকে জিতিয়ে দাও। পাশে থেকে রিয়া বলল। ওরা নিশ্চয়ই জিতবে, চিন্তা করো না। অপরপক্ষের কয়েকজন তাদের টিমের ক্যাপ্টেনের নাম ধরে চিল্লাচ্ছে। সুচি এবং রিয়া ও আদিল আদিল বলে চিল্লাতে শুরু করলো। ওদের সাথে সাথে আরও অনেকেই যোগ দিল। রুচি দুজনের মাঝখানে বসে মুখ হাত দিয়ে ঢেকে রেখেছে। এদিকে নিজের নাম কানে ভেসে আসতেই আদিল সেদিকে তাকালো। সুচির সাথে সাথে হাত নাড়ালো। আদিল ওকে দেখে হাত তুলল, কিন্তু আদিল যাকে দেখতে চায় সে তো মুখ ঢেকে রেখেছে। সুচি বোনকে ধাক্কিয়ে বলল, আপু, ভাইয়া এদিকে তাকিয়েছে দেখো। রুচি মুখ তুলে তাকাতেই আদিলের সাথে চোখাচোখি হয়ে গেল।